2025 সালের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো তোমরা যারা 2025 সালে অর্থাৎ এই বছরে তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ইংরেজি দ্বিতীয় পত্র আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই এটি শর্ট সিলেবাসে হবে। শর্ট সিলেবাসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি কেমন থাকবে যদি আমরা এই প্রশ্নটি দেখে নিই। খেয়াল করো, এখানে 10টি গ্যাপ আছে, এই টু জে 10টি গ্যাপ আছে। তো এই 10টি গ্যাপে কিন্তু তোমাদের জন্য থাকবে 10 নম্বর। আবার এই 2025 সালে যারা ক্লাস 9-এ, যারা 27 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এমন একটা শূন্যস্থান থাকবে। তো তোমাদেরও এরকম 10টি গ্যাপই থাকবে, একই নিয়ম। এইভাবে ক্লু ওয়ার্ডও দেওয়া থাকবে। তো তোমাদের সাথে এই 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের পার্থক্য একটাই, সেটি হচ্ছে 2026 সালে যারা পরীক্ষা দেবে তারা এই 10টি গ্যাপ ফিল আপ করে 10 পাবে। আর 2025 সালে যারা, সরি, 2027 সালে যারা পরীক্ষা দেবা, অর্থাৎ 25 সালে যারা তোমরা 9-এ পড়ছো, তোমাদেরও এই 10টি গ্যাপ ফিল আপ করতে হবে। তোমরা 10টি গ্যাপ ফিল আপ করে 5 পাবে। এই হচ্ছে শর্ট সিলেবাসের এই প্রশ্নটির পার্থক্য যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে তাদের সাথে। তা আজকের আমি এই ক্লাসটি তোমাদেরকে দেখাবো আমার শর্ট সিলেবাসের বইটি, অর্থাৎ এই বছর যারা দশম শ্রেণীতে পড়ছে তোমাদের জন্য আমি যে শর্ট সিলেবাসের একটি বই করেছি, সেই বইয়ের পেজ নম্বর 13 নম্বর পেজে এই প্রশ্নটি আমি হুবহু নিয়েছি। আমি আজকে যেই কথাগুলো সব বলবো, সবগুলো আমার এই বইয়ের 13 নম্বর পেজে তোমরা পাবে। ইতিমধ্যে যারা আমার বইটি সংগ্রহ করেছো তাদেরকে অনুরোধ করব তোমরা বই এবং খাতা কলম সামনে নিয়ে বসো। আর যারা বই সাথে নেই, যারা কিনো নাই, কোনো সমস্যা নেই, আমি সবগুলো নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমরা এইখানে এই ক্লাসটি যে করবো, নিচে আমরা উত্তরগুলো লিখবো, সেই জায়গা নেই। এই জন্য আমরা আজকের এই প্রশ্নটিকে দুটি ভাগ করে নেব। তো দুটি ভাগ করে আমি এ টু এফ ই পর্যন্ত প্রথমে রেখে এই নাওয়েডেস থেকে এটুকু নিচে নামিয়ে দিই। নামিয়ে দিলাম, এইটুকু আমরা আগে সলিউশন করব, তারপর নিচেরটুকু সলিউশন করব। আমরা শুরু করে দিই। দেখো এইখানে গ্যাপ ওয়ার্ড আছে অ্যান, এটি একটা আর্টিকেল। আর্টিকেল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। সেন্স পরিবর্তন বা পরিবর্তন করা, এটি ভার্ব কিংবা নাউন হতে পারে। লাইক মানে মতো, আবার লাইক মানে পছন্দ করা, তার মানে এটি অ্যাডজেক্টিভও হইতে, সরি, এটি প্রেপোজিশনও হতে পারে। যখন লাইক মানে মতো হয় তখন প্রেপোজিশন, আর লাইক মানে পছন্দ করা তখন ভার্ব। ব্লাইন্ড, অন্ধ, শুধু যদি অন্ধই বুঝাই তাহলে এটি নাউন হবে। আর যদি এইটি দিয়ে কোনো মানুষের গুণ প্রকাশ করে, কোনো ব্যক্তিকে অন্ধ বলা হয়, তখন এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দা, এটি ডিটারমিনার। এইটি ডিটারমিনার, ডিটারমিনার সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বসে। গিফট মানে হচ্ছে উপহার, এটি একটি নাউন ওয়ার্ড। তারপরে কিউরেবল, অর্থাৎ নিরাময়যোগ্য, যেটি নিরাময় করা যায়, আরোগ্য করা যায়, এটি অ্যাডজেক্টিভ। সিঙ্গল, এটিও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মোটামুটি সব শব্দগুলো পেলাম, এটি প্রেপোজিশন। এখন আমরা শুরু করে দিই। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। আধুনিক সভ্যতা হলো বিজ্ঞানের কি? এইখানে আমরা লিখব কি? নিয়মটা দেখে নাও প্রথমেই। ডিটারমিনার ও প্রিপজিশনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাধারণত নাউন বসে। আবার তোমরা এভাবে বলতে পারো যে ডিটারমিনারের পরে নাউন বসে। দেখো ডিটারমিনার জিনিসটা কি? এই যে ডিটারমিনার, এইগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো তোমরা সবাই চেনো, এই যে 3টা আর্টিকেল, এরাও কিন্তু ডিটারমিনার। তারপরে যে কতগুলো শব্দ আমি লিখেছি, এগুলো সব ডিটারমিনার। আমরা শুধু মুখস্থ রাখবো এই শব্দগুলোর পরে নাউন বসে। আবার দেখো এই লিস্ট আছে প্রিপজিশনাল লিস্ট, বহুল ব্যবহৃত প্রিপজিশন। প্রিপজিশনের পরেও কিন্তু নাউন বসে। এইটুকু কিন্তু আমাদের আজকের অনুশীলনের জন্য বারবার লাগবে। এই যে ডিটারমিনার, তোমরা আরেকবার পড়ে নাও, আর প্রিপজিশনগুলো আরেকবার দেখে নাও। এগুলো আমাদের আজকের লেসনে বারবার লাগবে কিন্তু। আমার প্রথম সমাধানটি হচ্ছে ডিটারমিনারের পরে, ডিটারমিনার ও প্রিপজিশনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাধারণত নাউন বসে। এক, আবার আমি এভাবেও বলতে পারবো, এই যেখানে লেখা আছে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। খেয়াল করো, এইটি ডিটারমিনার, এখানে একটি নাউন লিখবো। এবার আমরা দেখব অর্থ করে কি শব্দ আনতে পারি। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের কি? অবদান, দান। এই যে দেখো গিফট। আরেকটা নাউন আছে পরিবর্তন, পরিবর্তন আমরা বসাইতে পারবো না। ব্লাইন্ড, অন্ধ, তাও আমরা এখানে মিলবে না। মিলবে কি? গিফট। তো আমরা এইটুকু মুছে দিলাম। এইটুকু তোমাদের মনে আছে তো? আরেকবার দেখে নাও, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও। এটুকু নামিয়ে দিলাম। উত্তরটি আমরা লিখব গিফট। তারপরে সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে। আ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, একজন জাদুকর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বিজ্ঞান কাজ করেছে একজন জাদুকর। একজন জাদুকর নয়, একজন জাদুকরের মতো, শব্দটি হবে এমন। যখন আমরা এখানে মতো বলতে যাচ্ছি, তো মতোর ইংরেজি হচ্ছে লাইক, অর্থাৎ এটি একটি প্রিপজিশন। নিয়মটা দেখো, নিয়ম বলছে ইনট্রানজিটিভ ভার্বের পর সরাসরি নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ লেখা যায় না। দেখো এইটিকে আমি ইনট্রানজিটিভ ভার্ব বলছি। কেন বলছি আমি একটু পরে বুঝিয়ে দিই, এখনই বুঝিয়ে দেবো। ইনট্রানজিটিভ ভার্বের পর সরাসরি নাউন প্রোনাউন বা ফ্রেজ লেখা যায় না। দেখো
এই ইনট্রানজিটিভ ভার্বের পরেই দেখো আ ম্যাজিশিয়ান একজন জাদুকর, এটি কিন্তু নাউন, এটি লেখা যাবে না। তখন কি করতে হবে, এই নাউনের আগে একটি প্রিপজিশন বসাতে হবে। দেখো এর পূর্বে একটি প্রিপজিশন বসবে। তাহলে আমরা এরকম ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি সরাসরি এমন নাউন দেখি, তাহলে সেই নাউনের আগে একটা প্রিপজিশন লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভার্বটি যে ইনট্রানজিটিভ তা তুমি জানবে কি করে? এটি জানবার জন্য আমার শর্ট সিলেবাসের বই ২ ও ৩ পৃষ্ঠায় ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ ভার্বের উপর একটা বিশেষ আলোচনা আছে, সেটি দেখে নিতে পারো। তবে এখন তো আর তোমরা বই দেখছো না, এখন আমি এটি তোমাদের বুঝিয়ে দেব। দেখো আমি একটি বাক্য লিখি, দ্য বয় ইটস, বালকেরা খায়। প্রশ্ন হয় কি খায়? অর্থাৎ যখন ভার্বের পরে কি দিয়ে প্রশ্ন করব বা কাকে দিয়ে প্রশ্ন করব, তার উত্তরে এখানে যেটি লেখা হবে সেটা হবে নাউন প্রোনাউন। খেয়াল করো, অ্যান আপেল, একটি আপেল খাই। তাহলে এই যে এইটুকুর উত্তর বলেছি অ্যান আপেল, তাহলে ভার্ব পর্যন্ত প্রশ্ন করার পরে আমরা প্রশ্ন করেছি কি খাই, কি দিয়ে প্রশ্ন করেছি অ্যান আপেল। তো কি দিয়ে বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব, তখন সেই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ ভার্বের পর সরাসরি অ্যান আপেল নাউন বসেছে। কিন্তু দেখো এই ভার্বের পরে কিন্তু আমরা এখানে নাউন লিখতে পারি না, আমরা বলেছি এখানে একটা প্রিপজিশন বসবে। কেন বসবে? এবার আরেকটি বাক্য দেখো, দ্য বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। প্রশ্ন হচ্ছে কোথায় উড়ে, কখন উড়ে, কিভাবে উড়ে? অর্থাৎ যে সকল ভার্বের পরে এরকম প্রশ্ন আসবে কোথায়, কখন, কিভাবে, তার উত্তর লিখতে হলে এইখানে লিখতে হবে হয় একটা প্রিপজিশন যোগে কোনো একটা নাউন, প্রিপজিশন যোগে একটা ফ্রেজ, অর্থাৎ কোনো নাউন প্রোনাউন, কোনো নাউনের আগে একটা প্রিপজিশন বসবে, অথবা সরাসরি এখানে একটা অ্যাডভার্ব বসবে। তা আমরা দেখো এই নাউনের আগে একটা প্রিপজিশন বসিয়ে দিয়েছি, দ্য স্কাই কিন্তু নাউন, এখানেও কিন্তু আ ম্যাজিশিয়ান নাউন। আর এই ভার্বটা যখন আমরা পড়লাম তখন এখানে আমাদের প্রশ্ন করেছিলাম, এখানে ভার্বের প্রশ্ন করলাম কোথায়, কখন, কিভাবে, এটুকু পড়ে নি। সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে। আমাদের প্রশ্ন আসবে কিভাবে কাজ করেছে, কখন কাজ করেছে, কোথায় কাজ করেছে। তার উত্তর বলবো লাইক আ ম্যাজিশিয়ান, জাদুকরের মতো কাজ করেছে। তাহলে দেখো এই ভার্বের সাথে এই ভার্বের মিল আছে। আমরা কিছুতেই এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো না, তার অর্থ এটি ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলছি, তোমরা আমার বইয়ের ২ এবং ৩ নম্বর পৃষ্ঠায় ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের আলোচনাটা দেখে নিও। তাহলে এগুলো আমরা নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আমরা উত্তর লিখব কি? লাইক, এই যে এটি আমাদের প্রিপজিশন। লাইক আ ম্যাজিশিয়ান, আমরা লিখে দিলাম লাইক আ ম্যাজিশিয়ান, জাদুকরের মতো কাজ করেছে। উই ক্যান ডু ইভেন আ ড্যাশ ডে, খেয়াল করো আবার ডিটারমিনার, এটি কিন্তু আমাদের ডিটারমিনার একটু আগে লিস্ট দেখিয়েছি। প্রশ্ন দেখো, ডিটারমিনার ও নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। খেয়াল করো এই যে আ আর এই যে ডেই হচ্ছে দিন, এটা হচ্ছে নাউন। তাহলে এটি আমাদের ডিটারমিনার, এই যে ডিটারমিনার, আর নাউন কোনটা? ডেই নাউন। তাহলে আ ডেই, ডিটারমিনার প্লাস নাউন, তার মাঝখানে গ্যাপ আছে, এখানে অ্যাডজেক্টিভ আসতে হবে। এবার আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো। তো এখানে অ্যাডজেক্টিভ আছে দেখেছি আমরা কি কি, একটা পেয়েছিলাম কিউরেবল, আর একটা পেয়েছিলাম সিঙ্গল, আর একটা পেয়েছিলাম ব্লাইন্ড। ব্লাইন্ড মানে অন্ধ। এটি নাউন এবং অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে। তাহলে এখন আমরা দেখবো যে এখানে বসবে কোনটা। উই ক্যান ডু, আমরা চলতে পারি না। এই ক্যান ডু বলতে আমরা চলতে পারি না। আমরা চলতে পারি না ইভেন আ ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা, আ ডে মানে একদিন, একদিনও চলতে পারি না। তো এই যে একদিনের মাঝখানে আরেকটা শব্দ আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দেবো, সেটা হচ্ছে সিঙ্গল। দেখো কিউরেবল আর সিঙ্গল এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। আমি যদি এখানে কিউরেবল বলি, আ কিউরেবল ডে, একটি নিরাময়যোগ্য দিন চলতে পারি না, কিছুতেই বাক্য হবে না। আর সিঙ্গল ডে, একদিনও চলতে পারি না, তাহলে আমরা নিঃসন্দেহে লিখে দেব সিঙ্গল। তা আমরা উত্তর লিখে দিলাম সিঙ্গল। তারপরে many quick means dash communication like telephone, telex, fax, telegram, satellite, etc. are dash greatest wonders of science. আচ্ছা আমরা ভেঙে ভেঙে পড়ি। many quick means, এই মিন্স এর পরে আছে আমাদের কি একটি গ্যাপ, তারপরে কি আছে কমিউনিকেশন। কমিউনিকেশন এটি নাউন ওয়ার্ড, যোগাযোগ, এইটা হচ্ছে যোগাযোগ, আর এটা হচ্ছে উপায় বা মাধ্যম, এটিও নাউন, এটিও নাউন। তখন নিয়ম হচ্ছে দুটি নাউন, মিন্স এবং কমিউনিকেশন দুইটি নাউন ওয়ার্ড, দুটি নাউন পাশাপাশি বসলে পরের নাউনটির পূর্বে প্রেপাজিশন বসবে, অর্থাৎ দুটি নাউনের মাঝখানে একটি প্রেপাজিশন থাকবে। এটিও নাউন, এটিও নাউন। দুটি নাউন পাশাপাশি সাধারণত লেখা যায় না, লেখা যায় না এই কথা তোমরা হাদিস কোরআন মনে করো না, লেখা অবশ্যই যায়, কিন্তু সেইটার ব্যবহার খুবই বিরল। আমরা সাধারণভাবে শিখে নেব যে দুটি নাউন পাশাপাশি আমরা লিখবো না, তার মাঝখানে একটা প্রিপজিশন বসিয়ে দেবো। এইবার আসো আমরা প্রিপজিশনটা খুঁজে নেব। The many quick means dash communication like telephone, telex, telex, fax, telegram, satellite, etc. এখন আমরা লিখবো কি, প্রিপজিশন পেয়েছিলাম কয়টা মনে আছে? এই একটা লাইক আমরা লিখে ফেলেছি। আর সর্বসাকল্যে একটি প্রিপজিশন আছে, সেটা হচ্ছে অফ। দেখো আমাদের নিয়ম জানা থাকলে এখানে শব্দ খুঁজতে সুবিধা হবে, তখন আমাদের 10টা শব্দই খোঁজা লাগবে না। তো many quick means of communication,
বলছে বিভিন্ন যোগাযোগের দ্রুত উপায়, মিনস অফ কমিউনিকেশন, মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের দ্রুত উপায়। তাহলে এই একটি নাউন, এই একটি নাউন, মাঝখানে একটি প্রিপজিশন লিখে দেব, সেটি আমরা লিখবো কি, অফ। আমরা লিখে দিলাম অফ। এবার আসো, আর ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স। এখন আমরা এইখানে কি লিখব? তো এইখানে দেখো, খেয়াল করো, এই যে গ্রেটেস্ট শব্দটি ইএসটি আছে, এই অ্যাডজেক্টিভের শেষে ইএসটি আছে, এটি সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে আর্টিকেল দা বসে। এখানে আমরা একটা দা লিখে দেবো, কারণ এইটি সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এখানে লিখে দিলাম একটি দা। তো বন্ধুরা, আমি 5টি কিন্তু শেষ করেছি। এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো নাও লাগতে পারে, সেটি তোমাদের ব্যাপার। দেখ, আমার মনে হচ্ছে ভালো লাগছে। আমি চেষ্টা করি তোমাদের যথাসাধ্য বোঝানোর। আমি এখানে 5টি দেখিয়েছি, আমি বলেছিলাম আরো 5টি দেখাবো। চলো আমরা সেই 5টি এবার দেখি। দেখো, এইটা হচ্ছে আমরা এই যে নাওএডেজ, এখান থেকে আমরা বাদ রেখেছি। এখন আমরা এখান থেকে শুরু করব। নাওএডেজ আ মেসেজ ক্যান বি সেন্ড। আজকাল, নাওএডেজ মানে আজকাল। আজকাল একটি মেসেজ বা বার্তা পাঠানো যায় ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার। বলছে পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণায়, ইন দ্য টুইঙ্কল অফ ড্যাশ আই। তো খেয়াল করো, এইখানে আছে একটি প্রেপোজিশন, আর এইখানে একটি নাউন। একটু আগে আজকে আমরা দেখেছি কিন্তু প্রেপোজিশন এবং নাউনের মাঝখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। নিয়মটা দেখে নাও। বলছে প্রেপোজিশন ও নাউনের মাঝে গ্যাপ থাকলে গ্যাপে উক্ত গ্যাপে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখন আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ লিখবো। তো অ্যাডজেক্টিভ আমরা কিন্তু এর আগে সিঙ্গলটা বসিয়ে দিয়েছি, ঠিক বলছি? আচ্ছা, আর আছে কি, এই একটা কিউরেবল, নিরাময়যোগ্য। আর যে ব্লাইন্ডকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে লিখতেও পারি। তাহলে এই একটা অ্যাডজেক্টিভ, এই একটা অ্যাডজেক্টিভ, এই একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে আমরা লিখবো কোনটা? আচ্ছা দেখি। তাহলে ইন দ্য টুইঙ্কল অফ কিউরেবল আই, নিরাময়যোগ্য চোখ, না, মেলে না। ইন দ্য টুইঙ্কল অফ ব্লাইন্ড আই, অন্ধ চোখে, অন্ধ চোখে আমরা মেসেজ পাঠাবো, না, মেলে না। তাহলে কি আছে? সিঙ্গল আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি। খেয়াল করো, এই 3টা অ্যাডজেক্টিভের কোনোটাই আমরা এখানে লিখতে পারছি না। এবার তোমাদের একটা সাধারণ সূত্র বলি। চোখের পলকে বলে একটা ফ্রেজ আছে। চোখের পলকে, চোখের এক পলকে। তার ইংরেজিটা হচ্ছে ইন দ্য টুইঙ্কল অফ অ্যান আই। তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে অ্যান। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই নিয়মের সাথে মিলল কি? শুনে রাখো আরেকবার। প্রিপজিশন আর নাউনের মাঝে গ্যাপ থাকলে সাধারণত উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। খেয়াল করো, এই হুবহু ব্যবহৃত 3টে অ্যাডজেক্টিভের কোনোটাই আমরা এখানে মিলাইতে পারি নাই। তাহলে আমরা মিলিয়েছি কি? একটা ডিটারমিনার এখানে বসেছে, বা আর্টিকেলকে আমরা মিলাতে পেরেছি। মাথায় রাখবে, সকল ডিটারমিনার বা সকল আর্টিকেল অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। তাই যদি হয়, তাহলে আমাদের মিলেছে প্রিপজিশন নাউন, এ আমাদের প্রিপজিশন, এ আমাদের নাউন, এখানে আমরা একটা অ্যান লিখে দিয়েছি, সেটা আমাদের কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে, সায়েন্স হ্যাজ ব্রট আ রেভলিউশনারি ড্যাশ ইন অল ফিল্ডস। সায়েন্স হ্যাজ ব্রট, সায়েন্স ঘটিয়েছে বা এনেছে, আমরা ঘটিয়েছি ধরে নিলাম। বিজ্ঞান ঘটিয়েছে আর রেভলিউশনারি, একটি বৈপ্লবিক, একটি বৈপ্লবিক, ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একটি বৈপ্লবিক কি ঘটিয়েছে? তোমাদের নিশ্চয়ই ইতিমধ্যে ধারণা হয়ে গেছে, একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। তা আমরা সেটা তো দেখবো, লিখবো, কিন্তু আমরা নিয়ম ধরে লিখবো। ও সরি, আমরা অ্যানটা লিখি নাই, অ্যানটা লিখলাম। এবার আমরা এখানকার নিয়মটা দেখব। এই অ্যানটা আমাদের প্রথম গ্যাপে, এফ নাম্বার গ্যাপে অ্যান ছিল। এই যে দেখো, আমাদের জি নম্বরের নিয়ম, ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ শব্দটি হবে নাউন। এই যে সমাধান 1, আবার দেখো সমাধান 2, এখানে দুটি নিয়ম, দুটি সলিউশন দেওয়া আছে। আমরা একটা দেখে নিই। ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ শব্দটি হবে নাউন। খেয়াল করো, এই আমাদের ডিটারমিনার। এই ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ শব্দটি নাউন হবে। এখন শেষ শব্দটি কোনটা? এইটা না এইটা? আচ্ছা, এইটা আমাদের শেষ শব্দ বলতে পারবো না। কেন বলতে পারবো না? রেভলিউশনের মানেই হচ্ছে বৈপ্লবিক, এটি গুণবাচক শব্দ। ডিটারমিনারের পরে শুধুমাত্র গুণবাচক শব্দ বসা যাবে না, অবশ্যই তারপর একটা নাউন থাকতে হবে। তাই আমরা এটাকে কেন শেষ শব্দ ধরলাম? খেয়াল করো, এইটি আবার প্রিপজিশন। এখান দিয়ে নতুন একটি গুচ্ছ শব্দ শুরু হয়েছে, ইন অল ফিল্ডস, এটা আলাদা একটা গুচ্ছ। তাহলে এইখান দিয়ে ডিটারমিনার দিয়ে শেষ হয়েছে কোথায় গিয়ে? এইখানে গিয়ে। এবং এটাই হচ্ছে, এই ডিটারমিনার দিয়ে শুরু হওয়া এই গ্যাপ ওয়ার্ডটা হচ্ছে শেষ শব্দ। তাই এইটা অ্যাডজেক্টিভ। বলছে যে ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ শব্দটি নাউন হবে। আর রেভলিউশনারি চেঞ্জ, এই যে আমরা চেঞ্জ এখানে আনবো, এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে চেঞ্জ লিখবো। আরেকটি নিয়ম দেখো, অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এই যে আমি এটা বলেছি, রেভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লবিক, তাহলে এখানে একটা নাউন বসবে। এই যে বৈপ্লবিক পরিবর্তন, আমরা বলেছিলাম এই শব্দটি ভার্ব কিংবা নাউন দুটি হতে পারে। আমরা যদি শুধু পরিবর্তন বলি নাউন, আর যদি বলি পরিবর্তন করা, তাহলে ভার্ব হয়ে যাবে। তো পরিবর্তন করা অর্থে আমরা এখানে লিখতে পারবো না, কারণ এই যে ডিটারমিনারের পরে আমাদের নাউন হইতে হবে। তাই আমরা এখানে লিখবো চেঞ্জ। আমরা উত্তরটি বসিয়ে দিলাম চেঞ্জ।
তারপরে যাব ইন অল সরি ইন দ্য ফিল্ডস অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের জগতে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের জগতে ড্যাশ হ্যাজ গট আইজ। এখন খেয়াল করো, হ্যাজ গট এটি আমাদের ভার্ব, এইটি আমাদের ভার্ব। তা আমরা জানি যে ভার্বের একটি সাবজেক্ট লাগে। ভার্বের সাবজেক্ট লাগে, তাহলে এই যে ইন ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, এখানে কি ভার্বের সাবজেক্ট আছে? আমার উত্তর হচ্ছে নাই। কেমন করে নাই? আচ্ছা, নিয়মটা তোমার আগে দেখিয়ে দাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে বাক্যে ব্যবহৃত ভার্বের আগে যদি গ্যাপ থাকে, তবে উক্ত গ্যাপের আগে যদি প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব থাকে, তবে উক্ত গ্যাপের সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসবে। এটুকু বুঝতে যদি কষ্ট হয়, তাহলে এখানে বলছি শোনো। হ্যাজ গট এইটি হচ্ছে আমাদের ভার্ব, এটি অক্সিলারি, এটা মেন ভার্ব। তো একটি ভার্বের একটি সাবজেক্ট থাকবে। তো এইখানে আছে ইন ইন দ্য ফিল্ড, খেয়াল করো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্রেপোজিশনের শেষ শব্দটি নাউন, তাকে খেয়াল করো ফিল্ড হচ্ছে নাউন, তাহলে ইন দ্য ফিল্ড এইটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজ কখনোই ভার্বের সাবজেক্ট হতে পারবে না, তাহলে ইন দ্য ফিল্ড বাদ। আবার খেয়াল করো, অফ হচ্ছে একটি প্রেপোজিশন। অফ মেডিকেল সায়েন্স, দেখো অফের পরে এই যে সায়েন্স বিজ্ঞান, এটি কিন্তু নাউন, তাহলে অফ দিয়ে শুরু হওয়া এই নাউন পর্যন্ত এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এটিও এই ভার্বের সাবজেক্ট হতে পারবে না। কারণ ভার্বের সাবজেক্ট হতে হবে সরাসরি নাউন অথবা প্রোনাউন। তাহলে এইখানে আমরা এমন একটি শব্দ লিখব যার সাথে কোনো প্রিপোজিশন থাকা চলবে না। এখন আসো যে ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের জগতে ড্যাশ হ্যাজ গট আইজ, চোখ পেয়েছে। হ্যাজ গট আইজ মানে চোখ পেয়েছে। এখন চোখ পেল কি? কে চোখ পেল? দেখো ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ চোখ পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব ব্লাইন্ড। তাহলে এই আমরা লিখে দিলাম ব্লাইন্ড। আশা করি ধরতে পেরেছি। দেন এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ব্লাইন্ড, তাহলে এটা কি হিসাবে বসলো? আমি বলেছিলাম ব্লাইন্ড নাউন হইতে পারবে, অ্যাডজেক্টিভ হইতে পারবে। অ্যাডজেক্টিভ হবে কখন? যখন এই ব্লাইন্ড এখানে বসার পরে এখানে যদি একটা নাউন থাকতো, কিন্তু এখানে তো নাউন নেই, আছে কি? ভার্ব। তাহলে এটা সরাসরি নাউন হিসাবে বসেছে। অ্যাডজেক্টিভ হতো কখন? যদি এখানে কোনো কি থাকতো, কোনো নাউন ওয়ার্ড থাকতো, তখন এইখানে ব্লাইন্ড বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। তারপর বলছে লেম হ্যাজ গট লেগস, ফোড়ারা যারা হাঁটতে পারে না, ন্যাংরা মানুষ, তারা পা পেয়েছে। অ্যান্ড ডিফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, এবং যারা বধির, এই শব্দটা তোমরা ডেফ পড়বে, ডিপ পড়বে না কিন্তু, এটা ডেফ, অনেকে আমরা ডিপ পড়ি। ডেফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, এবং যারা বধির অর্থাৎ শুনতে পায় না, তারা শ্রবণ শক্তি পেয়েছে বিজ্ঞানের কারণে। বিজ্ঞান যে এখানে আমরা বলেছি ব্লাইন্ড সায়েন্স, বলছে ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের জগতে ব্লাইন্ড হ্যাজ গট আইজ, অন্ধরা চোখ পেয়েছে। ল্যাম হ্যাজ গট লেগস, ফোড়ারা পা পেয়েছে। অ্যান্ড ডেফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, এবং বধিররা শোনার শ্রবণ শক্তি পেয়েছে। ভেরি গুড। ড্যাশ ডিজিজেস হুইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য পাস্ট আর নাও ইজিলি ড্যাশ। এখন আমরা দেখব এই গ্যাপে কি লিখব। খেয়াল করো, এই গ্যাপের শুরুতে যে পরপর দুটি শব্দ আছে, একটা ডিজিজেস, এটা কিন্তু নাউন, এটি রোগ, তাহলে এটি নাউন। নাউনের পরে কি আছে? হুইচ আছে। অর্থাৎ বাক্যের শুরুতেই হোক আর একটি গ্যাপের পরেই হোক, যদি তোমরা এরকম শব্দ দেখো একটি নাউনের পরে হু হুইজ দ্যাট লেখা আছে, তখন জানবে যে সেই হু হুইজ দ্যাট আসলে দুটি সেন্টেন্সকে যুক্ত করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছে। নিয়মটা দেখে নাও। নিয়মে বলছে একটি কমপ্লেক্স সেন্টেন্সের দুটি সাবজেক্ট যদি পাশাপাশি বসে, তবে প্রথম সাবজেক্টটির আগে ডিটারমিনার দা, সাম, ম্যানি ইত্যাদি বসতে পারে। এক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটি রিলেটিভ প্রোনাউন হবে, যথা হু হুইজ দ্যাট, এরা হবে রিলেটিভ প্রোনাউন। এবার আসো, এইখানে এই দুটি যদি সাবজেক্ট হয়, এটি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে এর দুটি ভার্বও আছে কিন্তু। তার একটি ভার্ব দেখো ওয়ার, এটি একটি ভার্ব, এবং আরেকটা ভার্ব হচ্ছে এই যে দেখো আর। এখন কথা হচ্ছে এই ওয়ারের সাবজেক্ট কোনটা? হুইস। তাহলে একটি সাবজেক্ট পেলাম, এই ভার্বের সাবজেক্টের হুইস, তাহলে এই ডিজিজ এটিও একটা সাবজেক্ট। কোন ভার্বের? এই আর ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে ডিজিজ আছে, আর হুইস আছে এই ভার্বের সাবজেক্ট। তো যখন তোমরা দেখবে যে বাক্যের শুরুতে এরকম নাউন, একটি নাউনের পাশাপাশি, ঠিক আছে, নাউনের পাশাপাশি এখানে হু হুইজ দ্যাট দেখবা, তখনই জানবা এই দুটি হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সের দুটি সাবজেক্ট। তো তখন এই প্রথম সাবজেক্টের আগে একটি দা লাগিয়ে দেবা। এখন প্রশ্ন হচ্ছে কেন দা লাগাবো আমরা? দা না লাগালে কি হতো? খেয়াল করো, ডিজিজেস হুইচ ওয়ার ইনকিউরেবল বলছে সেই সকল রোগ যেগুলো নিরাময়ের অযোগ্য, যা নিরাময় করা যায় না। ইন দ্য পাস্ট আগে নিরাময় করা যেত না, আর নাও ইজিলি, এটা পরে বলি। এখন কথা হচ্ছে যে হুইচ এই বুঝিয়েছে কাকে? এই ডিজিজকে বুঝিয়েছে। তাহলে এই ডিজিজটা নির্দিষ্ট হয়ে গিয়েছে, যেহেতু এই ডিজিজটা নির্দিষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা এখানে একটি দা লিখব। তা আমরা লিখে দিলাম দা। তারপর বলছে
ওয়ার ইনকিউরেবল যেটা অতীতে, ইন দ্য পাস্ট যেটা অতীতে কিছুতেই নিরাময় করা যেত না, আর নাও ইজিলি কিউরেবল। দেখো আর একটি মাত্র অ্যাডজেক্টিভ আছে। এখন কথা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভটাই বসবে কেন? কেন অন্য কোনো শব্দ নয় কেন? খেয়াল করো, ইজিলি আমরা জানি কিছু অধিকাংশ অ্যাডভার্বের শেষে এল ওয়াই যুক্ত থাকে। এই যে নাও, এই যে বি ভার্ব আছে না, বি ভার্বের শেষ শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ হবে। এ হচ্ছে প্রধান শর্ত। দেখি আমাদের নিয়মটা দেখিয়ে দিই আগে। বলছে বি ভার্ব এম ইজ এর ওয়াজ এর পরে অ্যাডভার্বের ব্যবহার থাকলে, খেয়াল করো এইটি ইজিলি, এই যে আমাদের বি ভার্ব, এ আমাদের অ্যাডভার্ব, এখানে পরপর দুটি কিন্তু অ্যাডভার্ব, নাও ইজিলি দুটোই অ্যাডভার্ব। যাই হোক, অ্যাডভার্বের ব্যবহার থাকলে এবং উক্ত অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ হবে। অ্যাডভার্বের কাজই হচ্ছে একটি অ্যাডভার্ব কিংবা একটি অ্যাডজেক্টিভকে পূর্বে বসে উক্ত অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। এখানে দেখো আমি এখানে পরপর দুটি অ্যাডভার্ব বলেছি। এই অ্যাডভার্বটা কি করেছে? এই ইজিলি এটিকে কোয়ালিফাই করেছে। আর এই অ্যাডভার্ব কি করেছে? এরপরে একটা অ্যাডজেক্টিভ, যে বললাম বি ভার্বের শেষ শব্দ অ্যাডজেক্টিভ হবে। যদি এখানে কোনো ডিটারমিনার না থাকে তখন এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই যে বি ভার্বের পরে যেহেতু এখানে অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। এখানে একটি মাত্র অ্যাডজেক্টিভ পড়ে আছে, বাকি আছে, সেটা হচ্ছে কিউরেবল। আমরা এখানে বসিয়ে দিলাম কিউরেবল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের লেসন ছিল। আমি বলেছি এই লেসনটি তোমাদের কত পৃষ্ঠা থেকে দেখিয়েছি? 13 পৃষ্ঠা থেকে দেখিয়েছি। কোন বইয়ের? এই যে এই বইয়ের। আর এই যে এতক্ষণ যে এইখানে তোমরা যে নিয়মগুলা দেখছিলে, এই যে নিয়মগুলা, এই নিয়মগুলা কিন্তু ওই 13 পৃষ্ঠার বইয়ের, এই বইয়ের 13 পৃষ্ঠায় কোথায় আমি দেখিয়েছি? এই যে এখানে, এই বইয়ের 13 পৃষ্ঠায় হুবহু এই নিয়মগুলা দেওয়া আছে। আমি এখান থেকেই তোমাদের নিয়মগুলা দেখিয়েছি। তো নিঃসন্দেহে আমার ক্লাসটি ভালো লাগলে এই বইটিও তোমাদের ভালো লাগবে। এই বইটি যদি তোমরা পেতে চাও, যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হলো 01740717656, এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। আর এই বইটি আমি দুটি মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে থাকি, যার একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর একটি কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার ফিল করি। আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক 4। এটি কিন্তু নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা 27 সালে পরীক্ষা দেবে, অর্থাৎ এই বছর যারা 25 সালে যারা 9-এ পড়ছো, এই বইটি হচ্ছে তাদের জন্য। তোমরা কিন্তু 11টি গ্রামারের পরীক্ষা দেবে, কিন্তু দেখো এইখানে যারা শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু গ্রামার 9টি। তাদের একটি নতুন গ্রামার আছে, সেটা হচ্ছে প্রিপজিশন, আমি এই বইয়ের মধ্যে দিয়েছি সেটিও। তাহলে এই বইটিও যদি তোমরা পেতে চাও, অর্থাৎ তারা 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, 25 সালে যারা ক্লাস 9-এ, এই বইটি তোমরা পেতে চাইলে একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 340 টাকা। আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক। এই বইটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর, অর্থাৎ এই একই বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল গ্রামারগুলোর রুলস এবং এক্সারসাইজ শিট দেওয়া আছে। এই বইটির মূল্য হচ্ছে 350 টাকা। একই নাম্বারে যোগাযোগ। আমার শেষ বইটি হচ্ছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য। 2025 সালে তোমরা যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে, তোমরা জানো তোমাদের 7টি গ্রামার থাকবে। এই যে তোমাদের জন্য 7টি গ্রামার, এটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য বই। তো এই বইটিও একইভাবে আমার একই নাম্বারে যোগাযোগ করতে হবে। বিক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। তোমরা মনে রাখবে যে আমার সমস্ত বইয়ের রুলসগুলো আমি আজকে ভিডিওতে যেভাবে ক্লাস দেখেছি, আমার প্রত্যেকটি বই ঠিক একইভাবে লেখা। তা আজকে আর নয় বন্ধুরা, যদি আমার এই ক্লাসটি ভালো লাগে, যদি ক্লাসটি দেখার পরে মুখের ভাব এমন না হয়ে এমন হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে একটি লাইক কিংবা একটি কমেন্টস করবে। এইগুলা করলে ক্লাস করতে উদ্বুদ্ধ হই আমি। তারপরে কি করবে? আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর খুব খুশি হব বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিলে। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।